স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। মুস্তাফিজ চিল মুডে গান শুনছেন ফুর্তিতে পেস ডিপার্টমেন্টের দুই সতীর্থ মোহাম্মদ সাইফুদ্দিন ও তানজিম সাকিবও বললেন আইপিএল এ না খেলতে পারা মোটেও বিচলিত করছে না ফিজকে। শেষ মুহূর্তে ভারতের বদলে শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলাকেও দুশ্চিন্তার কিছু ভাবছেন না বিশ্বকাপ স্কোয়াডে থাকা এই দুই পেসার। সিলেট থেকে নাহিয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। গানটা কোনো সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে শুনছিলেন, সেম গানটা সম্ভবত। ও সবসময় যেরকম গান শুনে রিল্যাক্স থাকে ওরকম মনে হয়েছে, তো চিন্তা করলাম যে ও এত রিল্যাক্স আছে, আমরা তো চিন্তা করে লাভ কি, তাহলে আমরা রিল্যাক্স। ছবিটা টাইগারদের সবশেষ ভারত সফরের কানপুর টেস্ট শুরুর আগে। সন্ত্রাসী হামলার শঙ্কায় মাঠে আর মাঠের বাইরে সাকিবদের ভিআইপি সিকিউরিটি দিয়েছিল ইন্ডিয়া, কিন্তু এবার মহাবিপাকেই আছে টি-20 বিশ্বকাপের আয়োজকরা। রোম যখন পুড়ছিল, নীরো তখন বাঁশি বাজাচ্ছিল। বাংলাদেশ ভারত যখন এক মুস্তাফিজকে নিয়ে কাঁপছে, তখন তিনি মনের সুখে গান শুনছেন। মুস্তাফিজ এরকমই, যে কানপুর টেস্টের সময়কার ঘটনাটা আপনারা দেখছিলেন, যে বাংলাদেশকে তখন নিরাপত্তা শঙ্কায় দারুণ সিকিউরিটি দিয়েছিল ভারত সরকার। এর চাইতে আরও বেশি সিকিউরিটি এবার তারা দিতে চায়। সর্বোচ্চ রাষ্ট্রীয় সিকিউরিটি বা ভিভিআইপি সিকিউরিটি বা প্রেসিডেন্সি সিকিউরিটি যেটাকে বলে, সেই সিকিউরিটিটাই বাংলাদেশকে দিতে চায় ভারত। কিন্তু বাংলাদেশের তারপরও মন গলছে না। বাংলাদেশ কিছুতেই ভারতের মাটিতে বিশ্বকাপটা খেলতে চাইছে না। মুস্তাফিজুর রহমান, যাকে নিয়ে এত ঘটনা, যাকে আসলে আইপিএলে খেলতে দেওয়া হয়নি, তার খুব স্বাভাবিকভাবেই কিন্তু এসব ঘটনায় মনস্তাত্ত্বিকভাবে কিছুটা ভেঙে পড়ার কথা, কিংবা মাঠের পারফরমেন্সে কিছুটা হলেও প্রভাব পড়ার কথা। কিন্তু মুস্তাফিজ কিন্তু একেবারেই অন্যরকম। গান শুনছেন, চিল করছেন এবং সব কিছু একেবারেই উড়িয়ে দিচ্ছেন। ডাইনিংয়ে একসাথে খাচ্ছিলাম, ও আমি ওকে ডাক দিলাম আমার সাথে বসতে। আমরা যতটা চিন্তিত বা হতাশ, ওকে দেখে একদমই মনে হলো না। ও আরও মনে হচ্ছে রিল্যাক্স। ও সবসময় যেরকম গান শুনে রিল্যাক্স থাকে ওরকম মনে হয়েছে, তো চিন্তা করলাম যে ও এত রিল্যাক্স আছে, আমরা তো চিন্তা করে লাভ কি, তাহলে আমরা রিল্যাক্স। গানটা কোনো সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে শুনছিলেন, সেম গানটা সম্ভবত। না, কখনোই আলাপ করে না, হেসে উড়াই দেয়, এবং এগুলা নিয়ে উনি কখনো আলাপ করতে দেখিনি আসলে ওনাকে। সবকিছু ঠিকঠাক থাকলে বিপিএল এই মুহূর্তে বা এই সময়টায় চট্টগ্রামে থাকতে পারত। বিপিএল চট্টগ্রামে না গেলেও চট্টগ্রাম থেকে উড়ে এসেছেন কিউরেটর জাহিদ রেজা। তিনি কাজ করছেন টনি হাইমিংয়ের সঙ্গে। উইকেটটা কিভাবে আরও ভালো করা যায় সেটা নিয়েই চেষ্টায় আছেন। এতদিন ধরে যে দুইটা উইকেটে খেলা হয়েছে, আগামীকাল থেকে নতুন উইকেটে খেলা হবে। সামনেই বিশ্বকাপ, বিশ্বকাপের আগে ভালো উইকেটে খেলা বা বিশ্বকাপের প্রস্তুতি নেওয়াটা খুব বেশি জরুরি। দুইটা প্রশ্ন, একটা হচ্ছে বাংলাদেশ কি একটা ভেন্যুতে অর্থাৎ সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই যে টানা খেলছে, তাতে করে বিশ্বকাপের যে প্রস্তুতিটা সেটা কি আসলে ঠিকঠাকভাবে হচ্ছে? আরেকটা আলোচনা, সেটা হচ্ছে বাংলাদেশ যেহেতু ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে চায় না, নতুন করে শ্রীলঙ্কার মাটিতে যেহেতু বিশ্বকাপের ম্যাচগুলো খেলার একটা আলোচনা চলছে, তখন এই সিদ্ধান্তে মনস্তাত্ত্বিকভাবে কি বাংলাদেশ কিছুটা ভেঙে পড়বে বা পিছিয়ে পড়বে? যেহেতু আমরা বেশ কিছুদিন আগে শ্রীলঙ্কার মতো কন্ডিশনে আমরা টি-20 সিরিজ এবং পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলে এসেছি, তো আমাদের জন্য আরও অনেক বেশি অ্যাডজাস্ট করতে সুবিধা আশা করি। যে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া উইকেটের মধ্যে খুব একটা ডিফারেন্স না, শুধু প্রেমাদাসা পরে, বাদবাকি শ্রীলঙ্কার যে ভেন্যু আছে ওইগুলো একদম ফ্ল্যাট ট্র্যাক। সো আমি মনে করছি না যে খুব একটা সমস্যা হবে প্ল্যানিং। অবশ্যই আমরা আসলে একটু স্পোর্টিং উইকেট চাই, যেহেতু যে কোনো আইসিসি ইভেন্ট ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়, তো আমরাও চাই চ্যালেঞ্জটা নিতে। 200 বা 210 এরকম চেস করা মোহাম্মদ সাথে যাতে আমাদের ব্যাটসম্যানরাও থাকে, আমরা যেন 170-80ও ডিপেন্ড করতে পারি, এরকম অপরচুনিটি থাকে না। সোফার যদি দেখেন উইকেটস খুব ভালো, সিলেটের উইকেটস খুব ভালো হচ্ছে, রান হচ্ছে। যদি কোনো টিম কলাপস করে সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু রান হচ্ছে, বলারের সুইং পাচ্ছে, বাউন্স পাচ্ছে। সো আমি মনে করি প্রিপারেশন ওয়াইজ চিন্তা করলে খুব ভালো উইকেটে আমরা খেলতেছি, আর প্রিপারেশন ডেফিনেটলি এখানে অনেক ভালো হচ্ছে। সিলেটের উইকেট নিয়ে বিশ্বকাপ স্কোয়াডের দুই পেসার তানজিম সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন দুই রকম মন্তব্য করলেও একটা জায়গায় কিন্তু তারা একমত, বাংলাদেশ বিশ্বকাপে ভালো করতে চায় এবং সেই প্রশ্নে তারা অনেক বেশি আত্মবিশ্বাসী। বাংলাদেশের বিশ্বকাপের ভেন্যুটা শেষ মুহূর্তে পরিবর্তিত হয়ে যাচ্ছে, তাতেও তাদের কোনো সমস্যা নেই, আত্মবিশ্বাসেও কোনো তীর ধরছে না। এই আত্মবিশ্বাসটাই দরকার বিশ্বকাপের মঞ্চে, মাঠে। তাতে করে বাংলাদেশ ভারতকে কঠিন জবাবটাই দিতে পারবে পারফরমেন্স দিয়ে। নাহিয়ান বিন জসিম, ৭১, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।
রাজনৈতিক কারণে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে আইপিএল থেকে। ক্রিকেট আর রাজনীতি এখন মিলেমিশে একাকার। মুস্তাফিজ বিজেপির বিদ্বেষমূলক রাজনৈতিক শিকার না বাংলাদেশের কেউ নয়, এসব কথা বলেছেন খোদ কলকাতার ক্রিকেট প্রেমীরা। তাদের কথা, ভারতের এমন আচরণে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে সেখানে যেতে না চাওয়া স্বাভাবিক। কলকাতার প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তীর পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। খেলাধুলাটা আমরা কি বলি, রাজনৈতিক থেকে দূরে রাখো, তাই না? তা আমরা সেই রাজনৈতিকটাকেই আমরা ইনপুট করছি খেলাধুলার মধ্যে। ক্রিকেটের এখন ব্যাপারটা হচ্ছে ক্রিকেটের সবকিছু আবার ক্রিকেটের কন্ট্রোলে নেই। বিজেপি বা যারা হিন্দুত্ববাদী অনেকে বলছে যে দীপু দাসকে হত্যা করেছে, তার জন্য তার প্রতিবাদে এটা করা হয়েছে, কিন্তু বাস্তবে যদি তাই হয় তাহলে হাসিনাকে কেন কোলে বসিয়ে রেখেছে? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? মোস্তাফিজ ইস্যুতে মুখ খোলা এরা কেউই বাংলাদেশি নন, এরা কলকাতার নিখাদ সব ক্রিকেট প্রেমী। যে যুক্তিতে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া হয়েছে, সেই একই যুক্তিতে তারা নিশানা করছেন নিজ দেশের সরকারকে। ধর্মীয় উগ্র সংগঠন আর রাজনৈতিক এজেন্ডায় কেন দুই বাংলার সম্পর্ক কাটা পড়ছে, এই প্রশ্ন ছুটছেন একসাথে। কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের গায়ে কপিল দেবের বিশ্বকাপ জয়ের সেই ঐতিহাসিক মুহূর্ত। 6 জানুয়ারি ভারতের এই বড় তারকার জন্মদিনে সেখানকার ক্রিকেট ফ্যানরাও চান বিসিসিআইও যেন রাজনীতির ঊর্ধ্বে থেকে বড় হৃদয়ের পরিচয় দেয়। খেলোয়াড়রা কোনো রাজনৈতিক ছত্রছায়া থাকে না, তারা যখন যে টিমে খেলে সেই টিমের হয়েই রিপ্রেজেন্ট করে। সুতরাং তাদের কাছে রাজনৈতিকটা ম্যাটার, তাদের কাছে খেলাটা ম্যাটার। সুতরাং এখানে যখন একটা অস্থিরতা চলছে, আমার মনে হয় না এখান থেকে বাদ দেওয়া উচিত। মোস্তাফিজ কোনো নিউ কামার নন, না মাত্র মূল্যে কেনা কোনো মিডিওকারও নন। সেই 2016 থেকে আইপিএল খেলছেন, একটা নয়, দুটো নয়, 5টা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন 8টা সিজন। সে মোস্তাফিজকে যখন রেকর্ড 9,20,00,000 রুপিতে কলকাতা নিলামের মঞ্চে দলে ফেরায়, তারপর এই কলকাতার রাজপথই দেখেছে কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে, শাহরুখ খানের বিরুদ্ধে হিংসা ঢেলে দিয়েছে গুটি কতক মানুষ। শেষ পর্যন্ত বিসিসিআই তাদের হট্টগোলে নতি স্বীকার করে মোস্তাফিজকে বাদ দেয়। কিন্তু বিষয়টা কি আসলেই এতটা সহজ ছিল? মুস্তাফিজকে নিয়ে যে অপমানটা করা হয়েছে ডেকে, কারণ বিসিসিআইয়ের লিস্টে তো তার ছিল। জয় শাহ যখন তাকে লিস্টে রেখেছে অকশানে, দেশদ্রোহী বলতে গেলে তো জয় শাহ, তাহলে রাখলো কেন? কিন্তু এখানে বলির পাঠা করা হলো শাহরুখ খানকে, কেকেআরকে, বাংলাকে কালিমালিপ্ত করা হলো। বাংলাদেশের সাথে বাঙালির একটা যে সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক বা খেলাধুলার সম্পর্ক, সেই সম্পর্কটাই কোথাও না কোথাও এই ধর্মীয় ব্যাপারটাকে এনে নিয়ে একটা নোংরা করে ফেললো জায়গাটাকে। আসন্ন আইপিএলে ইডেন গার্ডেন্সে মোট 7টি ম্যাচ আয়োজনের কথা। এরই মধ্যে সেই ম্যাচগুলোর টিকিট বিক্রিও শুরু হয়েছে। অথচ সেখানে অনেকেই ছিলেন যারা বাংলাদেশ তারকা মোস্তাফিজেরও ভক্ত। কাটার মাস্টারকে বাদ দেবার পর টি-20 বিশ্বকাপ খেলতে ভারত সফরে এরই মধ্যে না যাবার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। কলকাতার ক্রীড়াপ্রেমীরাও বলছে বাংলাদেশ সঠিক সিদ্ধান্তই নিয়েছে। এটা তো হওয়ার ছিলই, এটা আগে থেকে মোটামুটি বোঝা গিয়েছিল যে মুস্তাফিজকে যদি বিসিসিআই আইপিএল খেলতে না দেয় বাংলাদেশের কোনো প্লেয়ারকে, তাহলে ওরাও একটা এরকম কিছু স্টেপ নেবে, এটা ভাবা হয়েছিল ওদের দিক থেকে। হয়তো ওরা ঠিক আছে, বাট এটা তো একটা রাজনৈতিক ব্যাপার হয়ে গেছে। এখন ক্রিকেটটা এখন পুরোপুরি রাজনৈতিক ঢুকে গেছে। পার্থ বণিক, 71। মুস্তাফিজকে বাদ দেওয়া হবে জানতেন না বিসিসিআই কর্তারা। উপর মহলের নির্দেশেই নেওয়া হয় এমন সিদ্ধান্ত ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে জানিয়েছেন বিসিসিআই এর এক কর্মকর্তা। এদিকে বিসিসিআই এর এক সাবেক কর্মকর্তা বলেছেন, বাংলাদেশ যে পদক্ষেপ নিয়েছে তা খুবই স্বাভাবিক প্রতিক্রিয়া। কোহিনুর কণা রিপোর্ট। সীমানা ছাড়িয়ে মুস্তাফিজ ইস্যু এখন গ্লোবাল টপিক। আইপিএল থেকে ফিজকে বাদ দেওয়ার জেরে সবশেষ কাউন্টার অ্যাটাক করেছে বাংলাদেশ। সেসব খবর ফলাও করে প্রচার করছে দেশ বিদেশের গণমাধ্যম। 2016 সাল থেকে এখনো পর্যন্ত আইপিএল 8টি সিজনে খেলেছেন মুস্তাফিজুর রহমান। গায়ে জড়িয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংসের জার্সি। এই সিজনে অপেক্ষায় ছিল কলকাতা নাইট রাইডার্স। তারই মধ্যে কিনা গেল শনিবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার এক অনুরোধেই বলা ভালো নির্দেশে মুস্তাফিজকে মুহূর্তে রিলিজ করে দেয় কেকেআর। এরপরই যেন আগুন জ্বলে ওঠে, ডেকে নিয়ে বাদ দিয়ে দেয়া। এই ঘটনায় শুধু ফিজ নয়, গোটা বাংলাদেশের অহমে আঘাত লাগে। কারণ একটাই, মুস্তাফিজ মানেই তো বাংলাদেশ। এরপর থেকে এক মুহূর্তের জন্যও বাংলাদেশ সরকার পিছপা হয়নি, বরং ভারতের চোখে চোখ রেখে কথা বলেছে।
ফিজকে বাদ দেওয়ার বিষয়টা ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত হলেও এই ইস্যুতে কিছুই জানে না বিসিসিআই এর কর্মকর্তারা। কোনো মিটিং, কোনো আলোচনা ছাড়াই নেওয়া হয় এমন সিদ্ধান্ত। ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিসিসিআই এর এক কর্মকর্তা। আমরা নিজেরাই মিডিয়ার মাধ্যমে এ বিষয়ে জানতে পেরেছি। কোনো আলোচনা হয়নি, বোর্ড মিটিং হয়নি, আমাদের পক্ষ থেকে কোনো পরামর্শ নেওয়া হয়নি। এই সিদ্ধান্ত এসেছে উপর মহল থেকে। বুঝতে বাকি নেই এই ঘটনায় কলকাঠি নাড়ছে অন্য কেউ। সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে এই দুই দেশের ক্রিকেটে ঢোকানো হয়েছে পলিটিক্স। বিসিসিআইয়ের অদূরদর্শী একটা সিদ্ধান্তই যেন উলটপালট করে দিল পরিস্থিতি। আইপিএল দেখানো তো নিষিদ্ধ হলোই, বিসিবি থেকে আছে স্পষ্ট বার্তা, নিরাপত্তা নিশ্চিত হলেও ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। এই যেন বাটারফ্লাই ইফেক্ট। কোহিনুর কণা, ৭১। মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেয়ায় লসটা আসলে কার বেশি হয়েছে? মুস্তাফিজের পাশে পুরো দেশ দাঁড়িয়েছে, অথচ কলকাতা হারিয়েছে ডেথ ওভারের রাজাকে। পুরো ঘটনায় অসহায় নাইট রাইডার্সের যে ক্ষতি হয়েছে তা বোঝা যায়, কিন্তু প্রশ্ন হলো এই ক্ষতি পুষিয়ে নেয়ার অথবা নিজেদের অসহায়ত্বের প্রায়শ্চিত্ত করার কোনো উপায় কি নাইট রাইডার্সের আছে? ফয়সাল হাবিবের রিপোর্টে বিস্তারিত। বাটারফ্লাই ইফেক্ট সম্পর্কে জানেন? না জানলে একটা ধারণা দেয়া যাক। ধরুন পৃথিবীর কোনো এক কোনায় একটা প্রজাপতি ডানা ঝাপটালো। সেই ডানা ঝাপটানোর কারণেই দুনিয়ার আরেক কোণে শুরু হলো ঝড়। ছোট্ট একটা ঘটনার ফলে অনেক বড় পরিণাম আসতে পারে, তা বোঝাতেই ব্যবহার করা হয় বাটারফ্লাই ইফেক্ট থিওরি। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে কিন্তু বাটারফ্লাই ইফেক্টের একটা ব্যাপার আছে। মিনি নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে বিক্রি হয়েছিলেন দ্য ফিস। কলকাতা নাইট রাইডার্সের সাথে 9 কোটি রুপি পর্যন্ত লড়াই করেছিল চেন্নাই সুপার কিংস। যদি সেদিন কলকাতা শেষবার নিলামের বোট না তুলতো, অথবা যদি সেদিন চেন্নাই সুপার কিংস 9 কোটি 40 লাখ রুপি দাম তুলতো, তাহলেই তো আইপিএল এ খেলতে পারতেন মুস্তাফিজ। বিশ্বকাপ নিয়ে বয়ে যেত না এত ঝড়। কিভাবে? সেই উত্তর খুঁজতে আগে বুঝতে হবে কেন বাদ পড়লেন মুস্তা। শাহরুখ খানের দলে হওয়ায় মুস্তাফিজকে বেশি ঘৃণা পেতে হয়েছে এই সময়। শাহরুখ নিজেও ইসলাম ধর্মের অনুসারী, বরাবরই নিজের মালিকানাধীন দলগুলোতে পাকিস্তানি খেলোয়াড়দের সুযোগ দিয়েছেন তিনি। এ কারণেই সুযোগ বুঝে শাহরুখের বিরুদ্ধে আওয়াজ তুলেছে উগ্রবাদীরা। দ্বিতীয়ত, দলটা কলকাতায় বলেই মুস্তাফিজের ভাগ্যে এমন পরিণাম জুটেছে। বাঙালি বলেই কিনা কলকাতার মানুষজন বেশি আবেগী, এ কারণেই সাধারণ মানুষকে উস্কে দিতে পেরেছে রাজনীতিবিদরা। আর সবচেয়ে বড় প্রভাবক হিসেবে কাজ করেছে পশ্চিমবঙ্গের মিডিয়া। বারবার প্রোপাগান্ডার মাধ্যমে ঘৃণা ছড়ানোর কাজ করেছে মুস্তাফিজের বিপক্ষে। চেন্নাইয়ের শিক্ষা দীক্ষার হার ভালো, ভারতের মধ্যে অন্যতম সেকুলার রাজ্য তামিলনাড়ু, তাই ফিজের গায়ে সুপার কিংসের জার্সি উঠলে হয়তো হতো না এমনটা। ক্রিকেট বোর্ডের হুকুমেই কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিতে বাধ্য হয়েছে মুস্তাফিজুর রহমানকে, কিন্তু নিজের খেলোয়াড়দের প্রতি দারুণ লয়াল হিসেবে পরিচিত দলটা। রাসেল নারাইনরা তারই উদাহরণ। সেক্ষেত্রে মুস্তাফিজের প্রতিও কি লয়াল থাকবে নাইট রাইডার্স? অন্য দেশের লিগগুলোতে নাইট রাইডার্সের দলে কি অটো চয়েস হবেন দ্য ফিস? যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে এলএ নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। এবছরের জুন জুলাইয়ে হবে এমএলসি। জুনে বাংলাদেশের সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে, জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে আছে 2 টেস্ট আর 5 ওয়ানডে। তাই এমএলসির বেশ খানিকটা সময় পাওয়া যাবে ফিজের সার্ভিস। অগাস্ট সেপ্টেম্বরের সিপিএল এর ত্রিনিবাগ নাইট রাইডার্সের মালিকও শাহরুখের কোম্পানি। আর সে সময় বাংলাদেশে আসার কথা আছে ভারতের। যদি না আসে পাশের দেশের ক্রিকেট দল, তাহলে ফ্রি সময়টা সিপিএল-এই কাটাতে পারবেন মুস্তাফিজুর রহমান। অন্যায় শুধু মুস্তাফিজের সাথেই হয়নি, হয়েছে নাইট রাইডার্সের সাথেও। সেই অন্যায়ের প্রতিবাদ করার রাস্তাও ফ্র্যাঞ্চাইজিটার কাছে আছে। তবে তারা সেটা করুক বা না করুক, পুরো ঘটনায় লাভটা মুস্তাফিজেরই হয়েছে। পুরো বিশ্বের চর্চার বিষয় হয়েছেন কাটার মাস্টার, আর পেয়েছেন পুরো বাংলাদেশের নিঃশর্ত ভালোবাসা। ফয়সাল হাবিব, ৭১। অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচেও খুব একটা সুবিধায় নেই ইংল্যান্ড। সিডনি টেস্টের তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়া 136 রানে পিছিয়ে আছে ইংলিশরা। হাতে 3 উইকেট নিয়ে চতুর্থ দিন ব্যাট করতে নামবে অজিরা। অ্যাশেজ অস্ট্রেলিয়ার হয়েছে তৃতীয় টেস্টের পরই, কিন্তু চলতি সিরিজে একটা কমতি থেকেই যাচ্ছিল। সিডনির আগে কোনো সেঞ্চুরি পাননি স্টিভেন স্মিথ। সেই অপূর্ণতাই ঘুঁচেছে 129 রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন। এর আগে দিনের শুরুতে চলতি অ্যাশেজে 3 নম্বর এবং সিডনিতে নিজের প্রথম সেঞ্চুরি করেন ট্র্যাভিস হেড। খেলেন 163 রানে ঝড়ো ইনিংস। 2 সেঞ্চুরির ওপর ভর করে দ্রুত রান তুলে অস্ট্রেলিয়া বোর্ডে তোলে 7 উইকেটে 518। ইংলিশরা প্রথম ইনিংসে অল আউট হয়েছে 384 রানে।
মাত্র এক ম্যাচ দেখেই কোচকে বরখাস্ত করেছে ইংলিশ ক্লাব চেলসি। এনজো মারেস্কার পদত্যাগের পর কলাম ম্যাকফারল্যান্ডকে অন্তর্বর্তী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে চেলসি, কিন্তু এক ম্যাচ পরেই তাকে বরখাস্ত করে স্ট্রাসবুর্গের সাবেক কোচ লিয়াম রোজেনিয়রকে নিয়োগ দিয়েছে চেলসি। 5 বছরের চুক্তিতে চেলসিতে আসা এই কোচের সঙ্গে চেলসি ডাগ আউটে আরও দেখা যাবে স্ট্রাসবুর্গের ফার্স্ট টিম কোচ কালিফা সিসে, সহকারী কোচ জাস্টিন ওয়াকার এবং অ্যানালিসিস প্রধান বেন ওয়ার্নারকেও। ইপিএলে বুধবার ফুলহ্যামের মুখোমুখি হবে চেলসি। সেই ম্যাচে গ্যালারিতে থাকবেন ক্লাবটির নতুন এই কোচ। বৃহস্পতিবারের ট্রেনিং সেশন থেকে শুরু করবেন কাজ। আর শনিবার এফএ কাপের তৃতীয় রাউন্ডে চার্লটনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তার আনুষ্ঠানিক কোচিং যাত্রা। দায়িত্ব নেবার পর নিজের সর্বোচ্চটুকু দিয়ে ক্লাবের আস্থার প্রতিদান দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন চেলসির নতুন এই কোচ। এই ছিল এই মুহূর্তের খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।